মাটির তলা থেকে 100 বছরের পুরনো একটি কঙ্কাল উদ্ধার হয় এবং সেই কঙ্কালের হাড়গোড়ের সঙ্গে বর্তমানে থাকা একটি মেয়ের সঙ্গে ডিএনএ ম্যাচ করে যায়। কম্পিউটার দ্বারা সৃষ্টি কঙ্কালটির ফেসের সঙ্গে বর্তমানে মেয়েটির ফেস মিলে যাচ্ছে। এটা কি করে সম্ভব? এই জটিল রহস্য উদ্ঘাটন করে আসা যাক, চলো। তো গল্পের শুরুতেই এক ফরেনারকে দেখতে পাই। সে জঙ্গলের ভিতরে কোনো একটা কারণে এসছে, মানে কিছু অনুসন্ধান করার জন্য। তো সে যখন বনের ভিতরে ঘুরছিল, হঠাৎ কিছু একটা তাকে টেনে নিয়ে যেতে থাকে। সে অনেক ছাড়ানোর চেষ্টা করে কিন্তু পারছে না। সে বাঁচার শেষ রক্ষা হেতু একটা ডাল আঁকড়ে ধরে, কিন্তু কি জানি কোন এক অদৃশ্য শক্তি তাকে সেই ডাল শুদ্ধ টেনে নিয়ে যায়। তো হঠাৎই সব চুপচাপ। সে ক্লান্ত হয়ে বসেছে কিনা হঠাৎই কোথা থেকে যেন একটা ঘূর্ণিঝড় এসে তার ওপরেই যেন আছড়ে পড়ে, আর সে যেন মাটির নিচে আস্তে আস্তে করে ঢুকে যেতে থাকে। অতঃপর লোকটি মারা যায়। তো এখানে সিন কাট হয়। পরের দৃশ্যে দেখতে পাই কিছু প্রত্নতত্ত্ববিদ তারা মাটি খুঁড়ে অনুসন্ধান কাজ করছে। এই যে মেয়েটির নাম দিব্যা, আর এই যে তার ভাই সতীশ। তো তারা কাজ করছে। হঠাৎ দিব্যার বস চলে আসে। সে দিব্যাকে বলে ডিএসপি ফোন করেছিল, একটা কেসের বিষয়ে আমাদের সাহায্যের প্রয়োজন বলছে, আর আমি চাই তুমিই যাও ওখানে। তো অতঃপর দিব্যা ডিএসপির কাছে আসে এবং দিব্যা বলে, স্যার কেস কি? ডিএসপি বলে 4 দিন আগে এক ফরেনার এখানে এসেছিল এই পাশের এই জঙ্গলে, কিন্তু তাকে আর খুঁজে পাওয়া যাচ্ছে না। ক্রাইম স্পট দেখে মনে হচ্ছে কিছু একটা তাকে টেনে টেনে নিয়ে গেছে, কিন্তু সেখানে ওই ফরেনার ছাড়া আর কারোর কোনো পায়ের ছাপ বা কোনো চিহ্নই নেই, এবং ওই স্পটে শুধু ফরেনারেরই ব্লাড স্যাম্পেল পাওয়া গেছে। আর ওপর থেকে বিশাল প্রেশার দিচ্ছে আমাদের উপরে এই কেসটি সলভ করার জন্য। দিব্যা বলে, তাহলে আমি কি করতে পারি এখানে? ডিএসপি বলে, আমি জানতে পেরেছি যেখানে আর কি ওই ফরেনার মারা গেছে ওই স্থানে নাকি আগে চোরাবালি ছিল, তাই আপনার কাজ হচ্ছে ওই এলাকায় এখনো কি চোরাবালি আছে না অন্য কিছু, এই ব্যাপারটা ক্লিয়ার করতে হবে। তো অন্যদিকে আমরা ফরেস্ট অফিসার রাজাকে দেখতে পাই। তো কিছুক্ষণ পরে একটি পুলিশ অফিসার ও দিব্যা সেখানে আসে। দিব্যাকে দেখে রাজার মনে তো তাকে রানী বানানোর ভাব স্পষ্ট দেখা যাচ্ছে। দিব্যাকে দেখে রাজা যেহেতু প্রেমে পড়ে গেছে, তাই সে পটানোর জন্য অনেক চেষ্টা করতে থাকে। তো শেষে রাজার বাইকে করে ক্রাইম স্পটে দিব্যা আসে। তো দিব্যা এদিকে মাটি পরীক্ষা করছে আর রাজা পিছন দিকে নেচে যাচ্ছে। দিব্যা তার কাছে এটা ওটা চাচ্ছে, ফাইলপত্র আর কি। রাজা তার কাজ এগিয়ে দিচ্ছে এবং সে বিশাল মজা নিচ্ছে। তো দিব্যা কিছুক্ষণ মাটি পরীক্ষা করে রাজাকে বলে যে এখানকার মাটিতে একটু অন্যরকম ব্যাপার দেখছি, কার লোকজন ডেকে এনে এই জায়গার মাটিটা খনন করাবে। রাজা বলে হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। তো এরপরে দিব্যা ওই এলাকারই একটা মিউজিয়ামে আসে। মিউজিয়ামটা যেহেতু একটু সাইডে, তাই এখানে লোকজনের যাতায়াত কম। তো মিউজিয়ামের একটি লোক দিব্যাকে ঘুরে ঘুরে দেখাচ্ছিল যে কোনটা কত বছরের পুরনো জিনিস এখানে রাখা আছে, এই সব আর কি। তো দিব্যা একটি বড় বাক্স দেখতে পায়, একটু লম্বা টাইপের। দিব্যা জিজ্ঞাসা করে যে বাক্সটা কিসের। তো লোকটি বাক্সটি খুলেও দেখায় তার ভিতরে বড় বড় পেরেক আছে। তো লোকটি বলে এই বাক্সটি আসলে পুরোনো দিনের মানুষদের শাস্তি দেওয়ার জন্য ব্যবহার করা হতো। এর ভিতরে অপরাধী মানুষকে ঢুকিয়ে দেওয়া হতো এবং বাক্সটিকে বন্ধ করে দেওয়া হতো। আর এর গায়ে যে বড় বড় পেরেক দেখছো, সেই ব্যক্তির গায়ে সব ঢুকে যেত এবং সে এই বাক্সের মধ্যেই মারা যেত। তো এখানে সিন কাট হয়। তো পরের দিন জঙ্গলের ভিতরে খনন কাজ শুরু হয়ে যায়। তো কিছুক্ষণ খনন করার পরে একটি কঙ্কালের মাথা দেখতে পায়। তো দিব্যা সঙ্গে সঙ্গে গর্তে নেমে যায় এবং কঙ্কালটিকে আস্তে আস্তে করে মাটির ওপরে বের করে নিয়ে আসে। এই কঙ্কাল দেখে এরা দুজনাই অবাক, এটা সেই ফরেনারের কঙ্কাল কি করে সম্ভব? কারণ সে তো 4 দিন আগেই মারা গেছে, আর এর মধ্যেই শরীরে পচন ধরা অসম্ভব ব্যাপার। তো এরপরে দিব্যা কঙ্কালটিকে প্যাক করে রাজার কাছে দিয়ে ল্যাবে পাঠিয়ে দেয়। তো এইবারে দিব্যা এসে ডিএসপিকে জানায় যে ওই স্পট থেকে একটা কঙ্কাল পাওয়া গেছে আর ওটা আমি ল্যাবে পাঠিয়ে দিয়েছি। ডিএসপি বলে ঠিক আছে, রিপোর্ট আসুক, তারপর সব জানা যাবে। তো ওইদিকে ল্যাবে দিব্যা গিয়ে জানতে পারে এই কঙ্কালটি কোনো পুরুষের নয়, একটি মহিলার কঙ্কাল, আর এই কঙ্কালটি কমপক্ষে 100 বছরের পুরনো। তো দিব্যা কিছুটা অবাক হয়। তো ল্যাবের সায়েন্টিস্টরা ওই কঙ্কালের একটি অবয়ব তৈরি করার চেষ্টা করে কম্পিউটারের দ্বারায়। তো যখন কঙ্কালটির মুখশ্রী তৈরি হয়ে যায়, তখন ওই মুখ দেখে সবাই অবাক হয়ে যায়। তো কার মুখ দেখে সবাই অবাক হয়ে গেছিল একটু পরেই জানতে পারবে। তো ওই রাতেই ফরেস্ট অফিসার রাজা ডিএসপির বাড়িতে আসছিল। তো সে দেখে একটি মহিলা ডিএসপির ঘরের দিকে যাচ্ছে। রাজা বলে, ও আচ্ছা, ডিএসপি এইসব করে নাকি আবার? আজকে আমি হাতে নাতে ধরবই বলে সে মেয়েটির পিছু নেয়। তো মেয়েটি আস্তে আস্তে ঘরের ভিতরে ঢুকে যায়। তো পিছু পিছু রাজাও ঘরে ঢোকে এবং সে ডিএসপিকে বলে, স্যার আপনি তো দেখছি ভালোই রোম্যান্টিক মানুষ, বয়স তো হয়েছে, এখন এরম করলে হয়? এবং সে ফালুক ফুলুক করে এদিক ওদিকে দেখতে থাকে সে মেয়েটা কোথায় গেল। ডিএসপি তো আগামাথা কিছুই বুঝছে না। সে বলে, তুমি কি বলছো এসব? আমি তো কিছুই বুঝতে পারছি না। রাজা বলে, বুঝবেন আর কি করে, মেয়েটা কোথায়? ডিএসপি বলে, কার মেয়ে? কোন মেয়ে? রাজা বলে, এই এক্ষুনি তো ঢুকলো, আমি দেখলাম। আচমকাই কারেন্ট চলে যায়। তো রাজা ফোনের ফ্ল্যাশ জ্বালাতেই আচমকা তাদের সামনে দিব্যা চলে আসে, কিন্তু বেশ সেজে গুজেই সে আছে আর রাগান্বিত চোখে তাদের দিকে তাকিয়ে আছে এবং আচমকা এদের দুজনকে মারতে শুরু করে। এরা তো ভয়ে জড়সড় হয়ে যাচ্ছে। আচমকায় সব চুপচাপ। তারপরে দেখে দিব্যা চেয়ারে বসে আছে, হঠাৎ সেখানে আবার নেই। এরা ভাবে শিওর ভূত এবং ভয়ে সেখান থেকে পালিয়ে বাইরে চলে আসে এবং রাজার বাইকে করে পালাতে যাবে, হঠাৎ দেখে দিব্যা সামনে। দিব্যা কিছু একটা বলে,
কিন্তু ওরা বুঝতে পারে না। রাজা বলে, কি চাইনিজ না জাপানি ভাষায় কথা বলছো, আমি তো কিছু বুঝতে পারছি না। দিব্যা বলে, যেখানে আজকে সকালে খনন করা হয়েছে সেখানে যা। তো এরা কি করে, বাইক নিয়ে সোজা পুলিশ স্টেশনে যেতে লাগে, কিন্তু আচমকায় দিব্যা আবার সামনে এসে যায়। সে ভয়ঙ্কর গলায় বলে, বললাম তোদের জঙ্গলে যেতে, তোরা কোথায় যাচ্ছিস? তো এরা এবারে ভয়ে ভয়ে সেই জঙ্গলের দিকে যায়। তো জঙ্গলের সেই গর্তের ওখানে এরা পৌঁছে দেখে দিব্যা সেখানে আগে থাকতেই দাঁড়িয়ে আছে। তো দিব্যা রাজাকে বলে, সকালে আমাকে দেখে তো পিছনে ভালোই নাচছিলিস, এখন নেচে দেখা তো। রাজা তো অবাকের সহিত ভয়ও পায়। রাজা চুপ করেই দাঁড়িয়ে থাকে। দিব্যা তাকে এক ধমক দেওয়াতে সে নাচতে শুরু করে। দিব্যা বলে, এই রকমই নাচতে থাকবি, এবং সে আস্তে আস্তে করে সকালে খোঁড়া ওই গর্তের ভিতরে ঢুকে যায়। রাজা সেখানে গিয়ে দেখে দিব্যা সেখানে আর নেই। হঠাৎ সে পিছন দিকে তাকিয়ে দেখে দিব্যা ডিএসপি কে মারছে এবং প্রচুর মারতে থাকে। রাজা বাঁচানোর চেষ্টা করে, কিন্তু দিব্যার ভয়ে সে আর এগোতে পারে না। তো দিব্যা হঠাৎই মাটির মধ্য থেকে একটি পুরনো বর্ষা টেনে তোলে। ওইদিকে ডিএসপি পালাতে থাকে, আর আচমকায় দিব্যা বর্ষাটি ডিএসপির দিকে ছোড়ে এবং ডিএসপির শরীরে পুরো এফোর ওফোর হয়ে যায় এবং সে সেখানেই মারা যায়। তো ডিএসপি মারা যাওয়ায় দিব্যা খুব খুশি হয় এবং সে তালি বাজাতে থাকে, আর রাজার দিকে ইশারা করে বলে, তুইও তালি বাজা। রাজা তো ভয়ে ভয়ে তাই করতে থাকে। অতঃপর সে রাজাকে বলে, এক্ষুনি যা ঘটনা ঘটেছে তা যদি তুই কাউকে বলিস তাহলে তোর অবস্থা এর মতনই হবে। রাজা বলে, না না, আমি কিছু দেখেইনি, এখানে ছিলামই না, এবং সে রাজার বাইকে বসে যেতে লাগে। রাজা ভয়ে ভয়ে কথা বলতে বলতে যাচ্ছে। হঠাৎ সে পিছন ঘুরে দেখে দিব্যা তো গাড়িতেই নেই। সে আশপাশে কোথাও দেখতে পায় না, যেন উধাও হয়ে গেছে। রাজা আরো ভয় পেয়ে যায় এবং সে সেখান থেকে চট পালিয়ে যায়। আর ওইদিকে দেখতে পাই সেই ল্যাবের সায়েন্টিস্ট দিব্যাকে ল্যাবে ডাকে পরের দিন, এবং ওই কঙ্কালের ওপরে আর্টিফিশিয়াল ভাবে যে মুখ তৈরি করা হয়েছিল সেটা দিব্যাকে দেখায়। দিব্যা বলে, কি স্যার, আমার মুখেই দেখাচ্ছেন কেন? ল্যাবের স্যার বলে, এইটা দেখে তো আমরাও অবাক, ওই কঙ্কালের মুখস্থিতির সঙ্গে তোমার মুখ কি করে মিলে যাচ্ছে? দিব্যা বলেন, মানে কি আমি পুনর্জন্ম নিয়েছি? তো ওইদিকে জঙ্গলে পুলিশরা পৌঁছে গেছে। ফরেন্সিক এক্সপার্ট ডিআইজি স্যারকে বলে, স্যার মারা হয়েছে এই বর্ষা দিয়ে, এটা অনেক পুরনো, এর ওজন প্রায় 40 কেজির ধারে, আর এই বর্ষায় একটি মেয়ের ফিঙ্গারপ্রিন্ট পাওয়া গেছে। 40 কেজির কথা শুনে রাজা তো অবাক হয়ে যাচ্ছে। তো এদিকে ডিআইজি বলে, একটা মেয়ে 40 কেজি ওজনের একটা বর্ষা কি করে চাগাবে? তো ডিআইজি রাজাকে বলে, তুমি তো এখানকার ফরেস্ট অফিসার, সে কিছু জানে কিনা জিজ্ঞাসা করে। রাজার তো কাল রাতের কথা ভালো রকমই মনে আছে, সে বলে, না না, কিছুই জানি না। তো কিছু মুহূর্ত পরে সেখানে ডিএসপির বোন ও 2 ভাই আসে, এবং তার বোন অনেক কান্না করে আর বলে এই প্রতিশোধ সে নিয়েই ছাড়বে। মানে এই ডিএসপির ভাই বোনেরা একটু গুন্ডা টাইপের। তো এদিকে পুলিশটা ইনভেস্টিগেশন শুরু করে দিয়েছে। ওই আশপাশে গ্রামের সবার ফিঙ্গারপ্রিন্ট নাই, কিন্তু কারোরই ফিঙ্গারপ্রিন্ট মেলে না। আর এইদিকে দিব্যা তার ভাই সতীশকে বলছে, আমি তো এই ব্যাপারটা বুঝতেই পারছি না যে একটা পুরনো 100 বছরের কঙ্কালের সঙ্গে আমার মুখ কি করে ম্যাচ হয়। আমি ওখানে আবার যাব এবং খোঁজ খবর লাগাবো যে ওই কঙ্কালটি আসলে কার। তো এইদিকে ফরেস্ট অফিসে রাজা একাই বসে আছে। তো সেখানে দিব্যা চলে আসে। দিব্যা আসছে দেখে রাজা পালিয়ে যায়। সে ভাবে আবার কি না কি করে এই ভূতনি, তা ঠিক নেই। দিব্যা এসে কিছুক্ষণ বসে এবং জল টল খায়, তাও দেখে রাজা আসে না। তো এরপরে সে সেখান থেকে চলে যায়। তো এরপরে রাজা চুপি চুপি সামনে আসে, দেখে দিব্যা নেই। তো রাজার হঠাৎ খেয়াল পড়ে জলের বোতলটি এখানে রয়ে গেছে। এইবারে রাজা বোতলটি নিয়ে ফরেন্সিক ল্যাবে পাঠিয়ে দেয়। এবারে এখানে টেস্ট করার পরে জানা যায় ওই বর্ষায় যে ফিঙ্গারপ্রিন্ট পাওয়া গেছে এই বোতলেও সেই ফিঙ্গারপ্রিন্ট পাওয়া গেছে। এইদিকে তো পুলিশরাও অবাক হয়ে যাচ্ছে, তাহলে দিব্যাই ডিএসপি কে মেরেছে, তাও কি করে সম্ভব? আর যেই দিন ডিএসপি মারা গেছে ওই দিন তো দিব্যা শহরেই ছিল না, অন্য একটা কাজে ওকে পাঠানো হয়েছিল অন্য শহরে। যাই হোক, দিব্যা এদিকে গ্রামের মানুষদের কাছে খোঁজ খবর নিতে শুরু করেছে যে তার মতন দেখতে কেউ কি আগে ছিল, কিন্তু দিব্যা কোনো রকম ইনফরমেশনই পায় না। তো এইদিকে রাজা পুলিশ স্টেশনে আসে এবং দিব্যাকে ফোন করে এখানে ডাকে। তো কিছুক্ষণ পরে সেখানে ডিএসপির ভাই চলে আসে এবং পুলিশকে ধমকাতে থাকে যে তার দাদাকে যে মেরেছে তাকে কি এখনো ধরতে পেরেছেন? তো এই মুহূর্তেই দিব্যা সেখানে চলে আসে এবং সবাই তার দিকে কেমন চোখে তাকাচ্ছে। দিব্যা তো কিছুই বুঝতে পারছে না, সে তো সকালেই শুনেছে যে ডিএসপি মারা গেছে, এবং পাশে ওই বর্ষাটি দেখে বলে, এই বর্ষাটি তো আমি মিউজিয়ামে দেখেছি। তো দিব্যা যখন ওখান থেকে চলে আসছিল তখন ডিএসপির ভাই তার পিছু পিছু চলে আসে। আসলে দিব্যাকে দেখে তার ভালো লেগে গেছে এবং একসময় তার বাড়ি পর্যন্তও চলে আসে। সে বলে, আমি এখান দিয়ে যাচ্ছিলাম, আমার গাড়ির পাংচার হয়ে গেছে, তাই এখানে আসলাম। সে দিব্যাকে বলে, এখানে আশপাশে কোনো মিউজিয়াম আছে? আমার মিউজিয়াম খুব পছন্দের জায়গা, আমি একটু ওখানে যেতাম। এইদিকে কিন্তু রাজাও ডিএসপির ভাইকে ফলো করতে করতে এখানে এসে দাঁড়িয়ে আছে। তো এদিকে দিব্যা বলে, মিউজিয়াম যাবে?
ঠিক আছে আমিও যাবো তাহলে, দাঁড়াও একটু রেডি হয়ে আসি। ডিএসপির ভাই মনে মনে ভাবে টোপটা ঠিক পড়েছে। তো কিছুক্ষণ পরে দিব্যা শাড়ি পরে সুন্দরভাবে সেজে আসে যেমনটা সেই রাতে সে ছিল, এবং ডিএসপির ভাইয়ের সঙ্গে সে ওই মিউজিয়ামে চলে আসে। আর রাজাও পিছু করতে করতে এখানে আসে। রাজা মিউজিয়ামে ঢুকেই দেখে দিব্যা ডিএসপির ভাইকে উদম পিটোচ্ছে। রাজা ব্যাপারটার প্রমাণ রাখার জন্য সে মোবাইলে ভিডিও অন করে, কিন্তু এ কি, ভিডিওর মধ্যে শুধু ডিএসপির ভাইকেই দেখা যাচ্ছে, দিব্যা তো নেই। তার মানে সে কি অশরীরী? রাজা তো এবারে খুব ভয় পেয়ে যায়। আর আচমকায় দিব্যা তার দিকে তাকিয়ে বলে নাচ। আর রাজা ভয়ে ভয়ে সেরকমই নাচতে শুরু করে। ডিএসপির ভাই রাজার কাছে গিয়ে সাহায্য চায়, কিন্তু রাজার নেচেই চলেছে। তো দিব্যা তাকে টেনে এনে আবার মারতে থাকে এবং শেষে ওই পেরেক যুক্ত বাক্সর মধ্যে তাকে ভরে দেয় এবং বাক্সটির দরজা বন্ধ করে দেয়, এবং ভিতরে ফটাফট ওই পেরেক গুলো ডিএসপির ভাইয়ের শরীরে ঢুকতে থাকে এবং সে যন্ত্রণায় ছটফট করতে করতে মারা যায়। আর দিব্যা এতে খুব আনন্দ পায় এবং আবারও হাততালি দিতে থাকে, আর রাজাকেও বলে হাততালি দিতে। রাজাও ভয়ে ভয়ে হাততালি দিতে থাকে। তো পরের সিনে দেখতে পাই পুলিশ এখানে এসেছে। তো মিউজিয়ামের গার্ড ডিআইজি কে বলে এই কাজটা কোনো একা মানুষের দ্বারাই সম্ভব নয়, কারণ এই বাক্সটি এতই ভার যে একজনের দ্বারাই খোলা সম্ভবই না। ওইদিকে মল্লিকা অর্থাৎ ডিএসপির বোন অনেক কাঁদে, কারণ তার দুই ভাইকে এসে হারিয়ে ফেলেছে। তখন যে ভাই মারা গিয়েছে তার এক বন্ধু আসে, সে দিদিকে বলে অরবিন্দ আমাকে ফোন করেছিল, ও একটি আর্কিওলজি মেয়ের ব্যাপারে কথা বলছিল আর ওরা মিউজিয়ামে যাবে বলে ঠিক করেছিল। আমার মনে হয় অরবিন্দ মারা যাওয়ার পিছনে ওই মেয়েরই কোনো কারসাজি আছে। তো ওইদিকে পুলিশ ইন্সপেক্টর দিব্যাকে থানায় ডাকে এবং তার ফিঙ্গারপ্রিন্ট ম্যাচ করিয়ে নেয় এবং ফিঙ্গারপ্রিন্ট মিলেও যায়। তখন ডিএসপি দিব্যাকে বলে তুমি ওদেরকে কেন মারলে? দিব্যা বলে আমি কেন মারতে যাবো, আমি তো ওখানে ছিলামই না আর জানিও না এই সম্বন্ধে কিছু। আর এরই মধ্যেই মল্লিকা আর তার ভাই চলে আসে। সেখানে দিব্যাকে দেখে তারা মারতে ধরতে যায়। তো যাই হোক করে পরিবেশ শান্ত করা হয়। তো রাজা একজন ফরেন্সিক ডাক্তারকে সেখানে নিয়ে আসে। তো এই ডাক্তার বলে ওই গর্তের মধ্যে যে হাড় গোড় পাওয়া গেছে তা প্রায় 100 থেকে 120 বছর পুরনো। আর ওই কঙ্কালের মুখের সঙ্গে কম্পিউটারে তৈরি মুখমণ্ডল দিব্যার মুখের সঙ্গে হুবহু মিলে যাচ্ছে। এই জিনিসটা এখন ভাবাচ্ছে। রাজা বলে স্যার আমার মনে হয় এসব ভূতের কাজ সাজি। তো ডিএসপি রাজাকে একটু বকা দেয়, বলে ভূতের কাজ সাজি তা ফিঙ্গারপ্রিন্ট কেন আসবে? তো রাতের বেলা দিব্যা তার ভাইকে বলে আমার উপরে নজর রাখবি তো, যে রাতের বেলায় কি আমি পরিবর্তন হয়ে যাই, অন্যরকম কেউ হয়ে যাই। তো রাতের বেলা দিব্যাকে দেখা যায় সে সেই রকম শাড়ি পরে দাঁড়িয়ে আছে। সে সতীশের ঘরে চলে আসে। সতীশ তো অবাক হয়ে যায় এবং দিব্যা সতীশকে মারতে উদ্ধত হয়। তখন সতীশ ঘর থেকে বেরিয়ে আসে এবং বাইরে দিব্যাকে দেখতে পায়, মানে আসল দিব্যা। তো আসল দিব্যা একে বলে তুমি কে, আর আমার ভাইকেই বা কেন মারতে চাচ্ছ, আর তুমি সবাইকে মারছো তাই না, আর আমার ভাই বা কি অন্যায় করেছে? তো এই দিব্যা বলে ও তোমার ভাই হওয়ার যোগ্য নয়, একে তো আমি শেষ করবই, আর তা তুমি নিজের চোখেই দেখতে থাকো। বলে দিব্যা তাকে প্রচুর মারতে থাকে এবং সে একসময় অজ্ঞান হয়ে যায়। তো তারপরে এই দিব্যা আসল দিব্যাকে বলে আমার সঙ্গে এসো, এবং দিব্যাকে ওই মিউজিয়ামেই নিয়ে আসে এবং একটি আয়নার সামনে গিয়ে বসে আর বলে আমার গল্প তুমি শোনো, তারপরে বলবে আমি অপরাধী কি না, আর এদেরকে মারছি কেন সেটাও বুঝতে পারবে। তো সে গল্প বলতে শুরু করে আজ থেকে প্রায় 200 বছর আগে। সে একজন রাজকুমারী ছিল, তার বিয়ে হয়েছিল ওই রাজ্যের এক রাজকুমারের সঙ্গে, মানে আর কয়েকদিনের মধ্যেই সেই রাজা হতে চলেছিল। তো রাজার একজন সেবক ছিল, তার নাম ছিল রামালিঙ্গম। তার একটি বোনও ছিল যার রূপ লাবণ্য দেখে রাজা অভিভূত হয়ে গেছিল এবং তাকেই ওই বুড়ো বয়সেই বিয়ে করে। তবে রাজা তাকে রানীর সম্মান কিন্তু দেয়নি, তাকে শুধু ব্যবহার করে গেছে এবং বাড়িতে কাজের লোকের মতো রেখে দিয়েছিল। এই ব্যাপারটা রামালিঙ্গম মেনে নিতে পারেনি। রামালিঙ্গমের আরো 3টে ভাই ছিল। তো গ্রামে একদিন কুস্তি প্রতিযোগিতার আয়োজন করা হয়। তো রাজকুমার সহ রামালিঙ্গমের ভাইয়েরাও এই কুস্তি প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছিল। তো রাজকুমার যখন রামালিঙ্গমের ভাইদের খুব মারছিল এবং সে যখন জিতে যায়, রানী তখন খুশিতে হাততালি দিয়েছিল। তো এই খুশি দেখে রামালিঙ্গমের ভাই ও এই বোন, মানে রাজা যাকে বিয়ে করেছিল, এরা ব্যাপারটা মেনে নিতে পারে। মানে এরা ভাবছে রানী এদেরকে অপমান করছে। আসলে তার স্বামী জিতে যাওয়ায় সে উৎসাহে হাততালি দিয়ে ফেলেছিল, যেমনটা আর কি সাধারণত হয়ে থাকে, খেলায় তো হার জিত থাকেই। তো প্রতিযোগিতা শেষে যখন সবাই বাড়ি আসে, তো রামালিঙ্গমরা প্ল্যান করতে থাকে যে রাজাকে ও তার পরিবারকে সম্পূর্ণ শেষ করে দেবে, কারণ তাদেরকে অসম্মান করা হয়েছে এবং রাজার অধীনে আর তারা থাকতে পারবে না, এবং তারা সুযোগ বুঝে রাজাকে মেরে ফেলে আর রাজা আর রানীকে অন্ধকার কারাগারে বন্দী করে দেয় এবং তারা এদের উপরে নিষ্ঠুরভাবে অত্যাচার করতে শুরু করে। রাজকুমারের চোখে গরম ছ্যাঁকা দিয়ে তার চোখ অন্ধ করে দেয় আর রানী অর্থাৎ মীনাক্ষীকে এক ইংরেজের কাছে বিক্রি করে দেয় এবং তার সঙ্গে হ্যাঁ সেটাই করে। তো ওই রাজবাড়িতে থাকা এক সেবক রাজকুমার
ওদের উপরে হওয়া অত্যাচার আর সহ্য করতে পারেনি। সে একসময় সুযোগ বুঝে কালকুটুরির দরজা খুলে দেয় এবং তারা গরুর গাড়িতে লুকিয়ে পালাতে থাকে। কিন্তু বিধি বাম হয়ে দাঁড়ায়। রামালিঙ্গমদের হাতে তারা ধরা পড়ে যায় এবং রাজকুমারকে ওই পেরেকযুক্ত বাক্সর মধ্যে রেখে ওপর থেকে ফেলে দেয় এবং সে ওই অবস্থায় মারা যায় যন্ত্রণা পেতে পেতে। আর মীনাক্ষীকে একটা চোরা বালির মধ্যে ফেলে দেয় এবং সে সেখানেই মারা যায়। তো সিন প্রেজেন্টে আসে। মীনাক্ষীর আত্মা বলে, আমি এই জন্যই কাউকে ছাড়বো না। ওরা আগের জন্মে আমার সঙ্গে যা করেছে এই জন্মে তার প্রতিশোধ আমি হাড়ে হাড়ে নেব। দিব্যা এসে বলে, হ্যাঁ তোমার সঙ্গে অন্যায় হয়েছে, এটা ঠিক, সে তো আগের জন্মে হয়ে গেছে। এই জন্মে এদেরকে তুমি মারছো, এরা তো অপরাধ করেনি। আর তুমি যদি প্রতিশোধ নিতে ওদের সবাইকে মেরে দাও তাহলে সব দোষ তো আমার ঘাড়েই আসবে, কারণ আমিই তো তুমি, তোমারই পুনর্জন্মে আমিই হয়েছি। তো দিব্যা অনেক বোঝায় মীনাক্ষীকে। তো মীনাক্ষী শেষে সেই জায়গায় আসে যেখান থেকে সে আর কি এসেছিল, মানে ওই জঙ্গলের গর্তের ওখানে। তো মীনাক্ষী দিব্যাকে বলে, তোমার উপরে কিন্তু খুব বড় বিপদ আসতে চলেছে, আমি চলে যাচ্ছি, আমি আর আসবো না, সাবধানে থেকো, আর যদি কখনো প্রয়োজন পড়ে আমাকে এখানে এসেই ডেকো। তো দিব্যা এসে এইবারে সতীশ, মল্লিকা ও তার ভাইকে এসব কথা শোনায় যে তার পুনর্জন্ম হয়েছে এবং এরা সবাই মিলেই দিব্যাকে ও তার স্বামীকে আগের জন্মে মেরে ফেলেছে। তো এরা এসব কথা শুনে তো বিশ্বাসই করতে পারছে না, অবাক হয়ে যাচ্ছে। আর পুনর্জন্ম আদেও হয়? দিব্যা বলে, তো যাই হোক, এখন আর ভয়ের কিছুই নেই, আমি মীনাক্ষীকে ওর জায়গায় পাঠিয়ে দিয়েছি। তো রাতের বেলা যখন এরা শুয়ে আছে, এরা তিনজন মীনাক্ষীকে হ্যালোসিনেট করতে থাকে এবং তারা অনেক ভয় পেয়ে যায়। তো সকালবেলা মল্লিকা ও তার ভাই সতীশকে রাতের কাছে ডাকে এবং তারা রাতের বেলা মীনাক্ষীকে দেখেছে সেটা সতীশকে বলে। সতীশও বলে, আমার সঙ্গে এমনটাই ঘটেছে, আমিও মীনাক্ষীকে দেখেছি। মল্লিকা বলে, দেখো সতীশ, তোমাকে আমি অনেক টাকা দেবো, চাকরি দেবো, কাজ দেবো, তোমার বোনকে তোমাকে মারতেই হবে, নয়তো আমরা তিনজনাই মারা পড়ে যাবো, কারণ মীনাক্ষীর টার্গেট কিন্তু আমরা তিনজনাই। তো সতীশ অনেক ভেবে চিনতে মল্লিকাকে হ্যাঁ বলে দেয়। তো রাতের বেলা সতীশ জুসে বিষ মিশিয়ে দিব্যাকে দিতে যায়, কিন্তু তার মন চায় না। সে এসে শুয়ে পড়ে, কিন্তু হঠাৎ দেখে মীনাক্ষী তার গলা চেপে ধরেছে। সে ঘুমের মধ্যে ভয় পেয়ে যায়, আসলে সে আবারও হ্যালোসিনেট করছে। তো সতীশ এইবারে আবার ওঠে এবং একটা চাকু নিয়ে দিব্যার ঘরে আসে। সতীশ চাকু চালিয়ে দেয়, কিন্তু বেডে দিব্যা ছিল না, সে টেবিল ল্যাম্পের পাশে বসেছিল। আসলে যখন সতীশ দিব্যার জন্য জুস আনছিল এবং সে হঠাৎ ফিরে যাওয়ায় দিব্যা সন্দেহ করেছিল তার ভাইয়ের মনে হয়তো কিছু খারাপ চলছে, তাই সে আগে থাকতেই সাবধান হয়েছিল। আর এইদিকে সতীশও অনেকটা খারাপ পায়। তো দিব্যা রাতের বেলাতেই মল্লিকা ও তার ভাইকে তাদের বাড়িতে ডাকে। তো মল্লিকা দিব্যাকে বলে, আমাদের ক্ষমা করো, এছাড়া কোনো রাস্তা পাইনি। মীনাক্ষী সবসময়ের জন্য আমাদের সামনে আসছে, আমরা কি করব বুঝতে পারিনি, আমরা অনেক আতঙ্কে আছি। এখন তুমি বেঁচে গেছো ঠিকই আছে, আমরা আত্মহত্যা করে নেব, ওই ভূতের হাতে মরার থেকে নিজেকে মেরে ফেলাই ভালো। দিব্যা অনেক বোঝায়, ও চলে গেছে আর আসবে না, আমি তো বলছি, আর যদি এতই ভয় হয় তাহলে ঠিক আছে, আমি নিজেই আত্মহত্যা করব। এবং দিব্যা এদেরকে সেই জায়গাতে আবার নিয়ে আসে যেখানে মীনাক্ষী মারা গেছিল আর কি, তথা যেখান থেকে এসেছিল। দিব্যার মনে হতে থাকে মীনাক্ষী তাকে বলেছিল সে সমস্যায় পড়তে চলেছে খুব তাড়াতাড়ি। তো হঠাৎ সেখানে বৃষ্টিও চলে আসে। দিব্যা হঠাৎ মোটা সুরে কথা বলতে থাকে, অর্থাৎ সে মীনাক্ষীকে স্মরণ করায় তার মধ্যে মীনাক্ষীর আত্মা ঝুঁকে গেছে। মল্লিকার ভাই তাকে মারতে আসায় সে নিজেই মারা যায় ও তারপরে দিব্যার ভাইও মারা যায় এবং শেষে মল্লিকাকে ওই চোরাবালিতেই ফেলে দেয়। আর এখানে একটা টুইস্ট আসে, দিব্যার মধ্যে আসলে মীনাক্ষী আসেনি, সে আসলে এতক্ষণ অ্যাক্টিং করছিল। তো তারপরে জঙ্গলে দিব্যা রাজার সঙ্গে দেখা করতে আসে ওই ফরেস্ট অফিসে। তো সেখানে রাজা ট্রান্সফার হয়ে গেছে এবং তার জায়গায় নতুন একটা ইন্সপেক্টর এসেছে এবং তাকে অনেকটা মীনাক্ষীর সেই স্বামীর মতো দেখতে, অর্থাৎ নায়ক নায়িকার মিল অবশেষে হয়ে গেল পুনর্জন্মের মাধ্যমে। আর গল্পটি এখানে শেষ হয়ে যায়। তো কেমন লাগলো জানিও, টাটা।